সুপ্রিম কোর্ট দিয়েছে আমাদের জেল মুক্তি হচ্ছে না, কিন্তু আপাতত একটু জামিনটা হয়েছে, কিন্তু জেল মুক্তি এখন কিন্তু হচ্ছে না। তদন্ত ব্যর্থ কারণ কালীঘাটের কাকুর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, মূল মাথা কে সেটা তো এখনও সিবিআই বার করতে পারেনি। এখন দেখা যাচ্ছে যে ভাত নেই কিন্তু ভাতা আছে, আর সেই ভাতার জোরে কিন্তু উনি জিতে যাচ্ছেন এবং জিতে আসবেন। যে কীভাবে হতে পারে বলুন তো? ভর্তি হতে পারছে না কলেজে, বলছে 2010 অনুযায়ী ভর্তি করতে হবে। আর স্কুল সার্ভিস কমিশনে কি করলো, করে দিল 2016 অনুযায়ী। একই রাজ্যে দুরকম। ছেলে মেয়েদের প্রিপারেশন যারা নিচ্ছে তাদের নিয়ে একটা ছেলে খেলা ছাড়া আর কিছু নয়। যে সুতরাং পরীক্ষা হোক চাই একজন নাগরিক হিসাবে, কিন্তু যারা পরীক্ষার্থী তাদের মধ্যে ভয় দেখা দিয়েছে। এত আগে অ্যাডমিট কার্ড কেন? একেবারে নিয়োগ দুর্নীতি মামলা, এত বড় একটা দুর্নীতির শিকার আজকে 26,000 চাকরি প্রার্থী, তাদের ভবিষ্যৎ এখনও প্রশ্নের মুখে। অন্যদিকে 32,000 একেবারে তার পিছনে রয়েছে। ঠিক তারপরেও আমরা দেখলাম নিয়োগ দুর্নীতির যারা মাথা বলা যেতে পারে, একের পর এক জামিন। আজকেও একেবারে সুপ্রিম কোর্টে শর্ত সাপেক্ষ জামিন পার্থ চ্যাটার্জির। কি বলবেন, কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? দেখুন, সুপ্রিম কোর্ট তো সবসময় রেডি আছে, সবসময় যে তারা জামিন দেবেন, এটা কোর্টের ভাষা আর কি। যে সুতরাং তিনি অনেক দিন আছেন, বিচার কিছুই হচ্ছে না, সিবিআইয়ের কোনো আগিয়ে নিয়ে যাচ্ছে না। এখনও মূল আসামি কালীঘাটের কাকুপন্দকে বসে আছে, তারপরে মূল আসামিকে ধরা হচ্ছে না। সুতরাং সুপ্রিম কোর্ট জামিন দিতে বাধ্য, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেই জন্য উনি জামিন পেয়েছেন। কিন্তু জামিন আর পাওয়া না পাওয়া, অলরেডি তাদের তো চাকরি চলে গেছে, তাদের আবার পরীক্ষা দিতে হবে, দিবে তারা। যে সুতরাং এখন ওনার জামিন হওয়া না হওয়া কিছু নয়, যে দুর্নীতি হয়েছে সেটা অলরেডি প্রমাণিত হয়েছে। যে সুতরাং পার্থবাবু তিনি মানে সবাই চায় জামিন হয়ে বাড়ি ফিরে আসুক, তিনি বাড়ি ফিরে আসুন, এটা স্বাভাবিক। আর কি, জামিন সুপ্রিম কোর্ট দিয়েছে আমাদের জেল মুক্তি হচ্ছে না, কিন্তু আপাতত একটু জামিনটা হয়েছে, কিন্তু জেল মুক্তি এখন কিন্তু হচ্ছে না। কিন্তু তাহলে এই যে এত বড় দুর্নীতি, তাহলে রইলটা কে বাকি? দেখুন, কিছুই তো হলো না। যা কিছু লাভবান হলো সরকারের এক শ্রেণীর যারা নেতা মন্ত্রী আর এক শ্রেণীর দালাল। লাভবান হতে গেলে তারাই লাভবান হয়েছে, আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা জেনারেশনের চাকরি প্রার্থীরা। তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের আমলে। সুতরাং লাভের লাভ সরকারের হয়েছে, এটা নিশ্চিত। ক্ষতি হয়ে গেছে এই প্রজন্মের শিক্ষিত ছেলেমেয়ের। সুপ্রিম কোর্টের ভূমিকার উপর তো আবারও প্রশ্ন উঠছে। এরপর কেন প্রশ্ন আসবে? একের পর এক জামিন, জামিন তো না, জামিন ব্যাপার হচ্ছে সেখানে সিবিআই সঠিক তথ্য জমা না দিলেই তো জামিন তো হবেই, স্বাভাবিক ব্যাপার। যে সিবিআই তদন্ত ব্যর্থ কারণ কালীঘাটের কাকুর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, মূল মাথা কে সেটা তো এখনও সিবিআই বার করতে পারেনি। তাহলে মূল মাথা বার করলে সেখানে তো উপযুক্ত কাগজপত্র জমা না দিলেই তো অটোমেটিক্যালি পার্থ চ্যাটার্জি কেন, যে কেউ বার হয়ে আসবে। এবং কেউ জেলের মধ্যে থাকতে পারে না, সেটা অনেক দিন ধরে সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্ট মানবিক, তারা সবসময় চায় আমরা জামিন দেবো। আচ্ছা, এই যে চার্জশিট, সেই চার্জশিটে সিবিআই যে চার্জশিট, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম জনৈক্য অভিষেক ব্যানার্জি। সেই জনৈক্য অভিষেক ব্যানার্জিও তো এখনো পর্যন্ত যেতে পারলো না এই তদন্ত। এখন জনৈক অভিষেক ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি জামিন পেয়ে গেল। এই তো ব্যাপার, যে জনৈক অভিষেক ব্যানার্জি, অনেক অভিষেক ব্যানার্জি আছে, কিন্তু সিবিআইয়ের বলা উচিত জনৈকটা কেটে কোন অভিষেক ব্যানার্জি, তিনি কি করেন সেটা কিন্তু সিবিআই এখনও বলছে না। এবং সেই কালীঘাটের কাকুর কিছুই হচ্ছে না। তাহলে আমরা তো এখানে বুঝতেই পাচ্ছি যে যোগ্য চাকরিহারারা রাস্তায় কাঁদছে। 12 বছর যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা হবে, তারা 12 বছর ধরে তারা হতাশায় আছে। সুতরাং রাজ্যে সরকারের, দেখুন, একবারও কি রাজ্য সরকার গিয়ে কোর্টে বলেছে বা স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি হয়নি বলার সৎসাহস দেখাতে পারেনি? তাহলে দুর্নীতি যে হয়েছে সেটা প্রমাণিত, কিন্তু তবুও সিবিআই মূল যে আসামি তাকে এখনও নামটা প্রকাশ করতে পারছে না। এটা দুর্ভাগ্য আমাদের, আমরা সাধারণ মানুষ, আমরা কি বলবো? আচ্ছা, এই যে দুর্নীতি হয়নি, যেটা আপনি বললেন যে একবারও বলা হয়নি, কিন্তু এই দুর্নীতির মাথারাই তো এখন বাইরে। এটাই তো ভারতবর্ষের প্রায় জায়গায় দেখছি, যার পয়সা নেই,
সে জেলের ভিতরে যাচ্ছে, যার পয়সা নেই সে অপরাধী হচ্ছে, আর যার পয়সা আছে সে বার হয়ে আসছে। কারণ সঠিকভাবে সেখানে বিচারের উদ্দেশ্যে যেগুলো দিতে হয় ডকুমেন্ট, সেগুলো দিতে পারছে না। কেউ টাকার জোরে চলে আসছে, যার টাকা নেই সে কারাগারে আছে, স্বাভাবিক। যারা দুর্নীতি করছে তারা জেলের ভেতরে, আর যারা এই দুর্নীতির জন্য যাদের চাকরি গেছে তারা কেউ মারা যাচ্ছেন, কেউ পুলিশ অভিযান করলে, রাস্তায় রাজপথে আন্দোলন করলে তাদের পেটে বুকে লাথি খেতে হচ্ছে, পুলিশের হাতে গ্রেফতার হতে হচ্ছে। রাজ্যটা কোথায় দাঁড়াচ্ছে তাহলে? দেখুন, রাজ্য নিয়ে এই এখন হচ্ছে কি কি বলবো, যে আমাদের যত এই যে রাজ্যে যে সমস্ত যারা চাকরি পরীক্ষার্থী আছে, যারা খেটে খায়, তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, পরিযায়ী শ্রমিক হচ্ছে। যে সুতরাং এখন রাজ্যবাসীর অ্যালার্জি মমতা ব্যানার্জি, সবার অ্যালার্জি হয়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভাত নেই কিন্তু ভাতা আছে, আর সেই ভাতার জোরে কিন্তু উনি জিতে যাচ্ছেন এবং জিতে আসবেন। কিন্তু রাজ্যের যা অবস্থা হয়েছে তাতে যারা দিন আনে দিন খায় তাদের প্লেসমেন্ট নেই, তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে, মার খাচ্ছে। এটার জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি দায়ী। যে আপনার রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, ঠিক আছে, আপনার রাজ্যে যারা দিনমজুর তারাও প্লেসমেন্ট পাচ্ছে না। তাহলে আপনার রাজ্যে কি আছে সেটা সাধারণ মানুষ যেদিন বুঝবে সেদিন কিন্তু প্রত্যেকেই যেদিন বুঝবে যে আমার 1000 টাকা 2000 টাকার কিছু হবে না, বরঞ্চ আমার সন্তানটা চাকরি পাক, সে 50-70 হাজার টাকা মাইনে পাবে, এতে আমার চলে যাবে। এইটা যেদিন বুঝবে সেদিন কিন্তু মমতা ব্যানার্জি আর থাকবে না। স্যার, একেবারে এই এসএসসি যে পুরো ঘটনা, আবারও আমরা যেমনটা জানি নতুন পরীক্ষা হবে, সেই অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য এতটা তৎপর কেন রাজ্য? ভারতবর্ষে অনেক দিন ধরে তো আমি এইসব লাইনে আছি, 90 সাল থেকে। স্কুল সার্ভিস কমিশনে বামফ্রন্টের সময় আমি জড়িত নিয়োগ দুর্নীতিতে নয়, জড়িত। সেখানে 2001 সাল থেকে আমি হাতে কলমে সব শিখেছি বামফ্রন্টের সময়। ভারতবর্ষের অন্যান্য পরীক্ষায় কোনো দিন দেখিনি যে এক মাস আগে প্রফেশনাল অ্যাডমিট কার্ড, তারা পরীক্ষা দেবে তাদের আবার প্রফেশনাল অ্যাডমিট কার্ড। কি বোঝায় একটাই, চারদিকে যেটা বুঝতে পারছি, 1 মাস আগে যাও কলেজে গিয়ে লাইন ফাইন করো, যে স্কুলে সিট পড়েছে লাইন ফাইন করো, এটাই তো বোঝাচ্ছে। এবং ছেলেমেয়েরা চারদিক থেকে এসে তাই বলছে। আচ্ছা, যে 1 মাস আগে কেন? কারণ এটা কি অনেক দিন জানেন তো, ওই 100 দিনের কাজ বন্ধ, আবার ওই ঘর যে মনরেগা বন্ধ। তাহলে টাকা ইনকাম করবে কি করে? তৃণমূলের যারা এই করে খায় তারা টাকা ইনকাম করবে কে? টাকা ইনকামের একটা মৌকা হয়ে গেল। এই দুর্নীতির জন্যই তো একবার চাকরি গেছে, তাহলে তো আবারও সেই দুর্নীতি। এ তো বোঝা যাচ্ছে। দেখুন, প্রেস মারফত, আপনাদের মতো প্রেস থেকে আমার কাছে বলছে যে যারা দুর্নীতি, যারা টেন্টেড, অযোগ্য, তারা সব, তাদের অ্যাডমিট কার্ড বাতিল। তার চেয়ারম্যান আপনি কেন বলছেন না সাংবাদিক সম্মেলন করে যে অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে? এমন অনেক আছে যারা অ্যাডমিট কার্ড পেয়েছে তারা অযোগ্য। তার মানে এটাকে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা একেবারে চিহ্নিত টেন্টেড তারা তো ফর্ম ফিল আপই করতে পারবে না। ফর্ম ফিল আপই তারা করেছে, অবশ্যই তারা ফর্ম ফিল আপই করেছে। যে 2000-এর মতো, প্রায় 1.5 থেকে 2000-এর মতো তারা অযোগ্য, তাদেরকে বাঁচানোর জন্য যত প্রয়াস এই সরকারের, তাদেরকে বাঁচানোর জন্যে অভিজ্ঞতার নাম্বার, তাদেরকে বাঁচানোর জন্য 20 নাম্বারের অভিজ্ঞতা, সুতরাং তাদেরকে বাঁচানোর জন্য এই 1 মাস আগে থেকে প্রয়াস। এটা ছাড়া আর কী বলবো? কারণ কীভাবে, কেন, কি প্রমাণ? এই যে অযোগ্যরা অ্যাডমিট কার্ড পেয়েছে, দেখুন আমাকে বলছে এরা, তারা শোনা কথা, আমাকে বলছে যে আমার ও অ্যাডমিট কার্ড পেয়েছে, সে অযোগ্য, সে অ্যাডমিট কার্ড পেয়েছে। তাহলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কেন বা বলছে না যে কেউ অ্যাডমিট কার্ড পায়নি? এবার একটা অদ্ভুত কথা আপনি বলবেন,
12 তারিখ রাত্রে এডিট শেষ, কি অদ্ভুতভাবে একদিন পরে 14 তারিখে সব অ্যাডমিট কার্ড পাচ্ছে। মানে এত সুন্দর টেকনোলজি এই সরকারের, একদিনের মধ্যেই সব মানে প্রায় 6 লক্ষ একদিনের মধ্যেই অ্যাডমিট কার্ড সব পেয়ে যাচ্ছে, ডাউনলোড করতে পারবে। তাহলে এত বছর ধরে এখনও অযোগ্যদের মাথা বার করতে পারেনি। অযোগ্যরা কারা নেয়নি, তাহলে তাদেরকে আপনি টেকনোলজিতে এত পিছিয়ে যে তাদেরকে আলাদা করে বাতিল করতে, তাদের নাম ঠিকানা স্কুলের নাম দিতে পারেননি। শুধু অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে তড়িঘড়ি কাজ, যে কেমন হচ্ছে কি হচ্ছে। আমি স্কুল বামফ্রন্টের সময় থেকে দেখেছি যে এরকম ধরনের কোনো দিন আমি দেখিনি যে কী ধরনের 1 মাস আগে তো এর পরীক্ষার ডেট ভুলে যাবে। সাধারণত 7 থেকে রেলের পরীক্ষায় সেটা 10-15 দিন আগে তারা অ্যাডমিট কার্ড পায়। আর প্রভিশনাল অ্যাডমিট কার্ড পিছনে একটা কারণ, প্রভিশনাল কারণ হচ্ছে কে ক্যাটাগরি লেখা নেই, বুঝতে পারলাম। তাহলে তারা গোল করবে কি করে? প্রভিশনাল অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ড দিয়েছে, দিয়েছি, লিখে দিয়েছে একটা জায়গায় যে ওবিসি মামলাটা কোর্টের উপরে নির্ভর করছে। অ্যাডমিট কার্ডে লেখা আছে, অ্যাডমিট কার্ডে নাই, ওদের যে প্রসিউর দিয়ে সেখানে লাস্টে যেটা অ্যামেন্ডমেন্ট দিয়েছে সেখানে পরিষ্কার করে লিখে দিয়েছে তোমরা এই করো, ফর্ম ফিল আপ করো, এই করো, ওবিসি এ কি ওবিসি বি করো, কিন্তু সব কিছু নির্ভর করবে কোর্টের রায়ের উপরে। সেই জন্যে কি প্রভিশনাল অ্যাডমিট কার্ড, এর মাঝে যদি রায়টা বার হয়ে যায় তাহলে ওবিসির বাতিল হয়ে গেল। এবং দেখুন ভারতবর্ষের কি নিয়ম পশ্চিমবঙ্গে হচ্ছে, দেখুন ভারতবর্ষে কোন জায়গায় এরম ঘটেনি, গণতান্ত্রিক দেশে এরম ঘটে না। জয়েন্ট এন্ট্রান্স থেকে 10টা পরীক্ষা রেজাল্ট বার হয়নি, রেজাল্ট বার করতে হবে 2010 সালের ওবিসি অনুযায়ী, 7% হিসেব অনুযায়ী, সেই রেজাল্ট বার করতে পারেনি। আর স্কুল সার্ভিস কমিশনে 2016 অনুযায়ী সব ফর্ম ফিল আপ করছে। একটা রাজ্যে কিভাবে হতে পারে বলুন তো? ভর্তি হতে পারছে না কলেজে, বলছে 2010 অনুযায়ী ভর্তি করতে হবে। আর স্কুল সার্ভিস কমিশনে কি করলো, করে দিল 2016 অনুযায়ী, একই রাজ্যে দুরকম। তার মানে যে কি শেষ পর্যন্ত পরীক্ষা হোক, আমি চাই পরীক্ষা কোনোভাবে হলে, এই যা অবস্থা হচ্ছে সব তো ছেলেমেয়েরা সেখানে গিয়ে তারা হাওয়া তুলেছে যে কিছু মনে হয় একটা হবে। তাহলে এই যে পরীক্ষাটা হবে, যে অ্যাডমিট কার্ড নিয়ে এত তড়িঘড়ি, এই পরীক্ষাটা যে আবার বাতিল হবে না এর কোন গ্যারেন্টি আছে? দেখুন এক্ষুনি যদি আমি বলি বাতিল, তাহলে আমাকে ধরবে, যা আপনি কি করে বললেন বাতিল, অ্যারেস্ট করবে, এতে ক্ষেপে আছে আমার উপর। যে পদ্ধতিতে চলছে সবাই আইডিয়া করছে এবার বাতিলের খাতায় যাবে। মানে যে জায়গায় সেন্টার হয়নি সেই জায়গায় সেন্টার হয়েছে, ভাবুন তো, যে জায়গায় সেন্টার হয়নি সেই জায়গায় সেন্টার হয়েছে। এবং প্রকৃত ঘটনাটা আমি বলছি, দেখুন কেন সবাই ভয় পাচ্ছে। আমার স্কুলে সেন্টার পড়তো, আমি জানি 12টা থেকে পরীক্ষা, ঠিক আছে। সকাল 8টার সময় আমাদের গ্রুপ ডি কর্মী আর 2টো মাস্টারমশাই একটা অটো নিয়ে চলে গেল, কোশ্চেনটা নিয়ে আসলো। আমি অন ক্যামেরা বলছি যে যা করবে করবে, যেটা আমি দেখেছি হয় সেটা করছি। তারপরে থানা থেকে চলে আসলো, এসে 24টা রুম, 1 নম্বর রুমে 24 জন, দেখি গুনতে হবে না 24টা আছে কি, সে তো 20টা, শেষ পর্যন্ত আমরা মার খাবো। বড় হলঘরে 200 ছেলেমেয়ে বসতে পারবে, তাহলে 200টা কোশ্চেন আছো তো, আমরাই তো ঝামেলায় পড়ে যাব। এসেই এই 10টা থেকে আমরা কাটাকাটি শুরু করতাম, হলো কাটাকাটি হলো। রুম নম্বর 1 25টা প্রশ্ন, ওকে গার্ডার মেরে দিলাম, ঠিক আছে, খাতা মানে এখন ওএমআর শিট গার্ডার মেরে দিলাম। তাহলে 10টা থেকেই কিন্তু সবাই প্রশ্ন খোলা শুরু করবে, কোনো উপায় নেই। তাহলে কিছু অসৎ তারা যদি ওই সময় কিছু করে, আর কি অদ্ভুত ব্যাপার, বলে জেরক্স দোকান বন্ধ, এখন কেউ জেরক্স করে? কি অদ্ভুত ধরনের, বলে জেরক্স দোকান বন্ধ, জেরক্স এখন কেউ করে? তাহলে কি বোঝাচ্ছে এটা দ্বারা? কী বোঝায়? যে পরীক্ষার অনলাইনে করতে কি হয়? তখন তো আমি বহুবার বলে এসেছিলাম যে অনলাইনে পরীক্ষা করুন, অনলাইনে পরীক্ষা করুন, অনলাইনে পরীক্ষা করুন, না অনলাইনে পরীক্ষা। তাহলে একটা জেনারেশনকে নিয়ে, একটা শিক্ষিত ছেলে মেয়েদের প্রিপারেশান যারা নিচ্ছে,
তাদের নিয়ে একটা ছেলে খেলা ছাড়া আর কিছু নয়। যে সুতরাং পরীক্ষা হোক চাই একজন নাগরিক হিসাবে, কিন্তু যারা পরীক্ষার্থী তাদের মধ্যে ভয় দেখা দিয়েছে। এত আগে অ্যাডমিট কার্ড কেন? কেউ কেউ চারদিক থেকে সে বলছে যে SMS করে দেবো। হ্যাঁ, আমি বলি SMS করে দেবে, সে বলছে SMS করে দেবে আমার বলছে। এগুলো শোনা কথা, এর কোনো প্রমাণ নেই। যে সুতরাং একটা হচপচের দিকে কিন্তু যাচ্ছে, এটা একেবারে পরিষ্কার।